3:33 একটা মেয়ের গলা থেকে কাঁদতে কাঁদতে বেরোলো পুরুষ কণ্ঠ। বলল, আমি শবনম, শয়তানি শবনম। গ্রামের ওঝা তার তাবিজে আগুন ধরিয়ে বলল, হাট, পেছনে হাট, নয়তো আজই তুই পুড়বি। কিন্তু শবনম তখনও আকাশের দিকে মুখ তুলে হেসে উঠল। ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল, জানালা ফেটে রক্ত পড়তে লাগলো। ওঝা বলল, আজ যদি আমি হেরে যাই তবে এই জগতে আর কোনো আলো থাকবে না। এই গল্প কোনো উপন্যাস নয়, এই ঘটনা সত্যি। এই ভিডিওতে আপনি শুনবেন এমন এক জিনের কাহিনী যা কাউকে অধীর করেছে, কাউকে করেছে পাগল। সাবধান, শেষ পর্যন্ত না দেখলে আপনার পাশে কে দাঁড়িয়ে আছে সেটাও হয়তো আপনি বুঝতে পারবেন না। রহস্যবৃত্তে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন, কোন রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব রহস্যবৃত্তের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি সানন্দে গ্রহণ করবেন। স্বাগতম রহস্যবৃত্তে। আমাদের আগের ভয়ঙ্কর কাহিনী যারা দেখেছেন, লাইক ও কমেন্ট করে আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। যারা এখনই প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে রয়েছে এমন সব গল্প যা শুনে আপনার নিঃশ্বাস আটকে যাবে। আজ আমরা হাজির করেছি এমন এক ভয়ানক কাহিনী যা এক বৃদ্ধ ওঝার মুখে শোনা, যিনি নিজের জীবন দিয়ে জিতে এনেছেন জিনের বিরুদ্ধে এক অসম যুদ্ধ। তার নাম কেউ জানে না, কিন্তু সবাই তাকে ডাকে ওঝা ঠাকুর। আর যার বিরুদ্ধে তিনি লড়েছিলেন তার নাম ছিল শয়তানি শবনম। রাত তখন 1:48। গ্রামের সবাই ঘুমিয়ে গেছে, শুধু পুকুরের পাড়ে একটা কুকুর থেমে থেমে কাউ কাউ করছে। হঠাৎ হাওয়া থেমে যায়, একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে বাতাসে, কিছুটা যেন পোড়া চামড়ার মতো, আবার খানিকটা রক্তে ভেজা মাটির মতো। কিন্তু সেই গন্ধটা আসছিল কোথা থেকে? বৃদ্ধ ওঝা তখনও জেগে, বয়স তার 80 ঘরে, কিন্তু চোখ জোড়া এখনো হায়নার মতো তীক্ষ্ণ। পুকুর ধোয়ার ফাঁকে দাঁড়িয়ে আছেন দরজার চৌকাঠে। তিনি জানেন এই গন্ধ স্বাভাবিক নয়। অনেক আগে এই গন্ধ তিনি পেয়েছিলেন, যখন এক পুরুষ ভূতের পেট থেকে লাল রক্তের বদলে কালো মাটি বেরিয়েছিল। তখনও এমন গন্ধ ছিল, কিন্তু আজকের রাতটা অন্যরকম। কেউ যেন বাতাসে ফিস ফিস করে বলছে, ওঝা ফিরে আমি এসেছি। হঠাৎ জানালার কাছে একটা হাতের ছাপ, অদ্ভুত। সেই হাতে 5টা আঙুল নয়, 6টা আঙুল। প্রতিটি আঙুল লম্বায় মানুষের অর্ধেক শরীরের সমান। ওঝা ঠাকুর তাবিজের বাক্সটা খুলে ফেললেন, বের করলেন মাদুলি, নীল কাচে বাঁধানো রূপার শিকল। আগুন জ্বালিয়ে এক গামলা পানিতে ফু দিয়ে বললেন, তুই কে হস? আয় সামনে আয়। কিন্তু কিচ্ছু এলো না, বরং বাতাস আরো ভারী হয়ে গেল। ওঝার বুক তখন ধক ধক করতে থাকলো। হঠাৎ পেছনে তাকাতেই দেখলো ঘরের কোণায় বসে আছে কেউ। একটা মেয়ে, সাদা শাড়ি, চুল পুরো ঘাড় পেরিয়ে মাটিতে ছুঁয়েছে। চোখ নেই, শুধু কালো গর্ত, আর ঠোঁটের কোণ থেকে রক্ত ঝরছে। ওঝা শুকনো গলায় বলল, কে হস তুই? মেয়েটি ধীরে মুখ তুলল আর বলল, আমি শবনম, আমি এসেছি তোর জন্য। ওঝা চিৎকার করে তার মন্ত্র পড়তে লাগলো, কিন্তু তার কণ্ঠ থেমে গেল হঠাৎ। তার ঠোঁট সরছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। তার ঠোঁট সরছে, কিন্তু শব্দ বের হচ্ছে না।
ঘরের প্রতিটি কোণ থেকে কে যেন হাসছে। তোর মন্ত্র এখন চলে না রে ওঝা, তোর মন্ত্র আর চলে না। আমি শয়তানি শবনম, আগুনেও পড়ে না, তাবিজও ঘায়ল হই না। ঘর জুড়ে শুধুই ধোয়া আর ধোয়া। হুকো উপড়ে পড়ে গেল নিচে নিচে। আয়নার কাঁচটা ভেঙে গেল এক মেজাজি ঝাপটায়। বাতাসের ভিতর থেকে একটা শব্দ আসছে, তুই আমাকে ডাকিসনি, আমি নিজে এসেছি। ওঝা ঠাকুর এবার বুকে হাত রেখে বসে পড়লেন, চোখ তার স্থির। সামনেই শবনম দাঁড়িয়ে। হঠাৎ তার গলা থেকে ভেসে আসলো আরেক কণ্ঠ, গা ছমছমে কাঁচ ভাঙা কণ্ঠস্বর। তুই পালাতে পারবি না, আমি আজ শুরু করব। তোর শ্বাস থেকে তোর আত্মা আলাদা করে নেব। ওঝা জানেন এটা সাধারণ ভূতের গল্প নয়। এই রাতেই শুরু হয় আরো ভয়ানক লড়াই, ওঝা আর শয়তানি শবনমের লড়াই, যার ফলাফল ঠিক করবে গ্রামের ভবিষ্যৎ। ফিরে যাচ্ছি গল্পের পিছনে। গ্রামের সেই মেয়ে যাকে বলা হতো শবনম। শবনম গ্রামের এক চুপচাপ বিষণ্ণ চোখের মেয়ে। হাসলেও মনে হতো কান্না থামানোর চেষ্টা করছে মাত্র। কেউ তাকে ঘনিষ্ঠভাবে চিনত না, শুধু জানতো সে মায়ের সাথে মন্দিরে ফুল দিত আর প্রতিদিন নির্জন নদীর ঘাটে বসে কিছু যেন বলতো আকাশের দিকে তাকিয়ে। তার চোখ দুটো ছিল অসাধারণ, গভীর, যেন অভিশাপ লুকানো কোনো জলাধার। কেউ জানতো না এই চুপচাপ মেয়েটার শরীরে এক ভয়ঙ্কর আত্মা জন্ম নিচ্ছিল, ধীরে ধীরে নিঃশব্দে, কেবল অন্ধকারের আহ্বানে। প্রথম ঘটনাটা ঘটে পূর্ণিমার রাতে। গ্রামের বুড়ি রশিদা খালা দেখেছিলেন শবনম নদীতে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছায়া নেই। তিনি বলেছিলেন শবনমের চোখে সেই রকমের জ্বালা ছিল যেন গোরস্থানের বাতি। আমি তাকাইতেই পারি নাই, খালি পায়ের নিচে বরফ লাগতেছিল। এরপর শুরু হয় ছায়ার খেলা। কখনো দেখা যেত শবনম ঘরে থাকলেও তার ছায়া দরজার বাইরে নড়ে। আবার কেউ কেউ বলতো তাকে গাছের ডালে উল্টো ঝুলতে দেখেছে, অথচ তখন সে বাজারে। একদিন গ্রামের এক মেয়ে নিখোঁজ হয়ে যায়। তার নাম ছিল ফারহানা। শেষবার তাকে দেখা গিয়েছিল শবনমের ঘরের পাশে, যেখানে সেই রাতে চুলের গোছা, নখের কাটা আর রক্তমাখা মাটির ঘ্রাণ পাওয়া গিয়েছিল। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নেয় শবনমকে তাবিজ পরানো হবে, কিন্তু ওঝা যখন তার কপালে কালি দিল, শবনম হঠাৎ উল্টো কথা বলল, এই কালি, এই দোয়া আমার ছায়া মুছতে পারবে না। তার কণ্ঠ তখন ছিল পুরুষের মতো মোটা, কাঁচ ভাঙা গলার মতো বিকৃত। ওঝা সরে গিয়েছিলেন এক পা পিছনে, কারণ সে বুঝেছিলেন এটা আর কোনো মানুষ নয়, এটা ছিল একটা শয়তানি। তখন থেকেই শবনম এখন আর শবনম ছিল না, সে হয়ে উঠেছিল শয়তানি শবনম। তারপর থেকে ঘর থেকে ভেসে আসতো হাসির আওয়াজ, কিন্তু সেই হাসি ছিল এমন যেন বাচ্চা কাঁদছে আর বড়শি দিয়ে গলায় খোঁচা মারছে কেউ। গায়ের জামা ছিঁড়ে ফেলতো শবনম নিজেই, দেয়ালের রক্ত দিয়ে লিখতো, আমি এসেছি ফিরে ওঝার জন্য। গ্রামের মানুষজন বলতো সে মাটির নিচ থেকে কারো ডাক শুনতে পেত, আর সেই ডাক তাকে তৈরি করেছিল এই ভয়াবহ কাজে। ধীরে ধীরে শবনমের আশেপাশ মানুষ মারা যেতে লাগলো। কেউ আত্মহত্যা করত, নয় কেউ আগুনে ঝলসে যেত, কিন্তু কেউ জানতো না মৃত্যুর আগেই তারা সবাই শুনেছিল, তুই তাকালি কেন, আমি তো এসেছি তোকেই নিতে। গ্রামের বেশিরভাগ মানুষ ভয়ে এলাকা ছেড়ে দেয়, কিন্তু তখন
বৃদ্ধ ওঝা বললেন, এখনো সময় আছে। ও পুরোপুরি জিন হয়ে ওঠার আগেই আমি শেষ চেষ্টা করব। সেই রাতেই শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। মাদুলি, মন্ত্রের বই, হোম, কালোজিরা, রূপার সূচ আর একটা শেষ প্রার্থনা। আমি মরতে পারি, কিন্তু তোকে ছাড়ব না। সম্মানিত শ্রোতা, এই ভয়ানক কাহিনী কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি? আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা সেই গল্পকে তুলে ধরব রহস্যবৃত্ত এর পরবর্তী ভিডিওতে। আপনার নাম সহ বা গোপনে পরবর্তী পর্বে কি দেখতে চান, কোন বিষয়, কোন এলাকা লিখে জানান। রহস্যবৃত্ত পরিবারে আপনি গল্পের পরবর্তী নায়ক। সেই পর্যন্ত ভালো থাকবেন, রহস্যে থাকবেন, রহস্যবৃত্তর সাথে থাকবেন। ধন্যবাদ।